আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের সমাস নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে, বিশেষ করে বিসিএস এবং চাকরি সংক্রান্ত কোনো পরীক্ষার জন্য, তাদের জন্য ক্লাসটি প্রযোজ্য। তো সমাসের প্রথম আলোচনায় আমরা সমাস সম্পর্কে বলি। সমাস হচ্ছে একে অন্যের সাথে সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত করার পদ্ধতিকে সমাস বলে। তো মানে একটি ভাষার সংক্ষেপণের জন্য এবং নতুন নতুন শব্দ তৈরি করার জন্য সমাস হচ্ছে একটি পদ্ধতি। এখানে দুই বা ততোধিক পদের যে বিষয়টি বলা হয়েছে, কারণ আমরা একটু আলোচনা করি। একটি বাক্যের মধ্যে যখন কোনো শব্দকে ব্যবহার করা হয় তখন সেটি পদে পরিণত হয়, অর্থাৎ সেই শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত করা হয়। আর সমাসের যে বিষয়টি, আমরা যে এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ শিখে থাকি, সেই এক কথায় প্রকাশের যে পদ্ধতি, তার মধ্যে সমাস হচ্ছে একটি পদ্ধতি। সুতরাং এক কথায় প্রকাশের জন্য নতুন নতুন শব্দ তৈরি করার জন্য হচ্ছে একটি ভাষার সমাস। এখন আমাদের সমাসকে ভালোভাবে আয়ত্ত করার জন্য যে বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে, যে এই সমাস সংক্রান্ত যে মৌলিক বিষয় বা যে সাধারণ যে ধারণা, মূল যে ধারণা বা বেসিক যে বিষয়গুলো রয়েছে, সেগুলো প্রথমত আমাদের শিখতে হবে, সেই পারিভাষিক বিষয়গুলো। আর ব্যাকরণের বিষয়টা হচ্ছে অনেকটা অঙ্কের মতো, অর্থাৎ আমরা পরীক্ষায় অঙ্ক করার জন্য যেরকম আমাদের প্রথমে সূত্রগুলো শিখতে হয়, এবং আমরা যদি সেই সূত্রগুলো শিখি তাহলেই কিন্তু আমরা পরীক্ষায় অঙ্ক করতে পারবো না। সেটা হচ্ছে কি, তার জন্য আমাদের অনুশীলন করতে হবে। ঠিক তেমনি ব্যাকরণের বিষয়টি হচ্ছে সেরকম, যে প্রথমে আমাদের মৌলিক বিষয়গুলো, বেসিক বিষয়গুলো রপ্ত করতে হবে, তারপরে আমাদের সেগুলো অনুশীলনের মাধ্যমে সেগুলোর প্রয়োগ ঘটাতে হবে। তাহলেই কিন্তু আমরা সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারবো। এর আগে কিন্তু আমরা আয়ত্ত করতে পারবো না। সুতরাং আমাদের পারিভাষিক বিষয়গুলো শিখতে হবে, আবার অনুশীলনে সেই অঙ্কের মতো যে আমাদের সূত্রগুলোও শিখতে হবে, আমাদের অঙ্ক কষে সেই সূত্র ব্যবহারটাকেও আমাদেরকে পরিষ্কার করতে হবে। ঠিক ব্যাকরণের বিষয়টা হচ্ছে সেরকম। সেজন্য আমি প্রথমত সেই পারিভাষিক বিষয়গুলো এখানে আলোচনা করব। আরেকটি বিষয়, এই সমাসের জন্য আমি যে উদাহরণগুলো ব্যবহার করব বা আলোচনা করব, সেগুলো বিভিন্ন বোর্ডের পরীক্ষায় যেগুলো এসেছে সেগুলো ধরেই আমি আলোচনাটা করব, যাতে শিক্ষার্থীদের সুবিধা হয় যে আমাদের অতিরিক্ত যে সাধারণ যে দৃষ্টান্ত বা উদাহরণ রয়েছে সেগুলো আলোচনা না করে আমি যেটা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় এসেছে বা প্রতিযোগিতামূলক পরীক্ষা আসতে পারে, সে ধরনের উদাহরণ ধরে আমি আজকে শিখাবো। তো সমাসের জন্য আমাদের প্রথম যে বিষয়, পারিভাষিক বিষয়গুলো, সেখানে প্রথমে আমরা আলোচনা করতে পারি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমাসের প্রক্রিয়ায় যে নতুন শব্দটি গঠিত হয় তাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। অর্থাৎ ভাষার যে নতুন যে শব্দটি আমরা গঠন করলাম সেটিকেই সমস্ত পদ। আর সেই যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, সেক্ষেত্রে পরীক্ষার প্রশ্নে যে শব্দটি দেওয়া থাকে সেটি হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। অর্থাৎ নতুন যে শব্দটি আমরা তৈরি করলাম সেটি হচ্ছে, যেমন আমি যদি একটা উদাহরণের মাধ্যমে
দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে পরীক্ষায় এরকম যে শব্দটি আসলো যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো জনাকীর্ণ, তাহলে এই জনাকর্ণ যে শব্দটি এটি হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, অর্থাৎ ব্যাস বাক্যের মাধ্যমে যে বাক্যের মাধ্যমে এই শব্দটি তৈরি করা হলো সেটি হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সুতরাং এটা যদি আমরা ব্যাস বাক্য তৈরি করি তাহলে কি দাঁড়াচ্ছে, জন দ্বারা আকীর্ণ জনাকীর্ণ। তাহলে এখানে এই যে জনাকীর্ণ এটাকে আমরা বলবো সমস্ত পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এখন আমরা এখানে শব্দ কেন বলছি না সমস্ত শব্দ বা সমাসবদ্ধ শব্দ, সেটা যেহেতু একটি বাক্যের মাধ্যমে এটি তৈরি করা হয়, সেই যে বিষয়টি যে শব্দ ও পদের বিষয়টি সেটিও আমাদের এখানে খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়টি আমাদের থাকে সেটা হচ্ছে পারিভাষিকের ক্ষেত্রে সমস্যমান পদ। ব্যাস বাক্য বা বাক্যাংশের প্রত্যেকটি পদকে সমস্যমান পদ বলা হয়। সুতরাং আমরা এই একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি এখানে যে ব্যাস বাক্য যেসব পদ দ্বারা তৈরি হলো তার প্রত্যেকটি পদে হচ্ছে সমস্যমান পদ, জন দ্বারা আকীর্ণ। তাহলে সুতরাং জন একটি সমস্যমান পদ, দ্বারাও একটি সমস্যমান পদ, আকীর্ণ একটি সমস্যমান পদ। এরপর যে বিষয়টি সেটি হচ্ছে ব্যাস বাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। তিনটি নামেই কিন্তু পরিচিত। সমষ্টি পদটি যে বাক্য বা বাক্যাংশ দ্বারা গঠিত হয় তাকে ব্যাস বাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। হ্যাঁ, সুতরাং এখানে যে বাক্যটি দ্বারা আমি জনাকীর্ণ পদটি তৈরি করলাম, নতুন শব্দটি তৈরি করলাম, তো সেক্ষেত্রে যে বাক্যটি আমি তৈরি করেছিলাম এই যে পুরো বাক্যটি এটার নামই হচ্ছে ব্যাস বাক্য। তারপর হচ্ছে আমাদের সবগুলোই শেখা উচিত সমাস বাক্য, বাক্য বা বিগ্রহ বাক্য, এই নামগুলো আমাদের জানতে হবে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে পূর্বপদ ও পরপদ বা উত্তরপদ বলা হয়। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটি ভাঙলে যদি দুটি পদ পাওয়া যায় তার প্রথম পদটিকে পূর্বপদ এবং দ্বিতীয় পদটিকে পরপদ বা উত্তরপদ বলা হয়। যেমন জন দ্বারা আকীর্ণ জনাকীর্ণ, এখানে জনাকীর্ণ শব্দটি ভাঙলে জন পদটি পূর্বপদ এবং আকীর্ণ পদটি পরপদ বা উত্তরপদ। সুতরাং এখানে সমাস নির্ণয়ের জন্য যে পূর্বপদ এবং পরপদের বিষয়টি আসে, কিন্তু একটা বিষয় লক্ষণীয়, সমাস তো মানে শুধু দুটো পদের বিষয় নয়। সুতরাং সমাসবদ্ধ পদে এখানে আমাদের সমাসের ক্ষেত্রে দুটো পদেই থাকে, কিন্তু দুইয়ের অধিকও পদ থাকতে পারে।
সেটাও একটা কিন্তু বিষয়। সুতরাং সমাসবদ্ধ পদটা এখানে জনাকীর্ণকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে জন যোগ আকীর্ণ, এই দুটো পদ আমরা পেয়ে থাকি। সুতরাং পূর্ব পদটাকে, জনটা হচ্ছে পূর্বপদ এবং আকীর্ণ হচ্ছে পরপদ। এগুলো সমাসের জন্য আমাদের দরকার হবে, সমাসকে ভালো করে রপ্ত করার জন্য। সেজন্য আমি এই বিষয়গুলো একটু পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করছি। তো মোটামুটি এই বিষয়গুলো চলে গেল। এরপরে আমরা যাব সমাসের প্রকারভেদ। বিভিন্ন মতবিরোধ থাকলেও প্রচলিত মতানুসারে সমাস 6 প্রকার। এখন বর্তমানে যে আমাদের যে প্রচলিত যে পরীক্ষায় যে আমরা লিখব এবং বর্তমান প্রমিত ধারণা অনুসারে পরীক্ষার ক্ষেত্রে সেখানে সমাসকে 6 ভাগে বিভক্ত করা হয়। বিভিন্ন ব্যাকরণবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় বা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যারা বাংলা নিয়ে গবেষণা করেছেন তারা হয়তো বিভিন্ন শ্রেণী বিভাগের বা প্রকারভেদের কথা বলেছেন, কিন্তু সাধারণভাবে যেটা আমাদের বর্তমানে প্রচলিত সেই প্রচলিত নিয়ম অনুসারে আমরা সমাসকে 6 ভাগে ভাগ করব এবং সেই 6 ভাগেই আমরা শিখব। সেজন্য প্রথমে যে শ্রেণী বিভাগ সেটা আমরা অবশ্যই দ্বন্দ্ব সমাস। যে সমাসে 2 বা তার বেশি পদের মিলন হয় এবং সমসমান পদগুলোর প্রত্যেকের অর্থ প্রধান থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। আর ব্যাসবাক্য সংযোজক অব্যয় ও এবং আর দ্বারা যুক্ত করা হয়। হ্যাঁ, তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। যেমন আমি যদি বলি জনমানব, জনমানব, এখানে আমাদের যে সমস্ত পদটি বা যে পদটি যে শব্দটি পরীক্ষায় থাকবে সেটির দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা দেখতে পাবো যে জনমানব বলে জন একটি শব্দ এবং মানব একটি পদ, দুটো পদের অর্থই কিন্তু প্রাধান্য পেয়েছে। আর এই জনমানব সমস্ত পদটি তৈরি করতে যে ব্যাসবাক্য তৈরি করা হয়েছে সেখানে যেটি বললাম সংযোজক অব্যয় ও দ্বারা তৈরি করা হয় এবং হতে পারে আর হতে পারে এই বিষয়টি। আরেকটি বিষয়, সমাসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা ব্যাসবাক্য যেভাবে তৈরি করব সেই অনুসারে কিন্তু সমাসের নামটা হবে, এটা একটা বিষয়। সুতরাং কোনো শব্দের একাধিক সমাস ও সমাসের শ্রেণীবিভাগের মধ্যে পড়তে পারে। সুতরাং আমরা যে সমস্ত পদটিকে যে বাক্যের মাধ্যমে যেভাবে তৈরি করব সেই ব্যাসবাক্য অনুসারে কিন্তু সমাসের শ্রেণী বিভাগের মধ্যে পড়বে। এই বিষয়টিও আমাদের সমাস আলোচনার ক্ষেত্রে, সমাস শেখার জন্য এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। এখন আমরা দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ, যে দ্বন্দ্ব সমাস কিভাবে হতে পারে সেই বিষয়টা আলোচনা করি। দ্বন্দ্ব সমাসের প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসে একত্র বা মিলন বা সম্পর্ক বোঝায়, একত্র বা মিলন বা সম্পর্ক বোঝায়, অর্থাৎ যেখানে মিলের ব্যাপারটি রয়েছে তাকে মিলনার্থক দ্বন্দ্ব বলা হয়। যেমন
আদান প্রদান, তাহলে এটি হবে আদান ও প্রদান। বা আমরা যদি বলি বিদ্যা বুদ্ধি, বিদ্যা ও বুদ্ধি, এখানে একটা মিলের কথা বলা হয়েছে, সেইটা একত্রে, সেটা কাগজ কলম, কাগজ ও কলম। এরপরে আমরা 2 নম্বর যে প্রকারভেদ সেটা হচ্ছে কি, সেখানে চলে যাই বিপরীতার্থক বা বিরোধার্থক দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসের পরপরটি পূর্বপদের বৈরী অর্থ প্রদান করে, অর্থাৎ বিপরীত যে বিষয়টা প্রদান করে তাকে বিপরীতার্থক বা বিরোধার্থক দ্বন্দ্ব বলা হয়। এখন দ্বিতীয় ক্ষেত্রে যে দ্বন্দ্ব সেটা হচ্ছে যে বিরোধার্থক। আরেকটি বিষয় তোমরা খেয়াল করবে যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে শেখার জন্য হয়তো এভাবে আমরা শ্রেণীবিভাগ করে শেখাচ্ছি, কিন্তু যদি পরীক্ষায় আসে তো স্বাভাবিকভাবে তোমরা দ্বন্দ্ব সমাস লিখে আসলেই হবে। মিলনার্থক বা বিপরীতার্থক বা বিরোধার্থক দ্বন্দ্ব এভাবে না লিখলেও হবে, শুধু দ্বন্দ্ব সমাস লিখলেই হবে। আমরা শেখার জন্য এই বিষয়গুলো আলোচনা করছি। তো তাহলে দ্বন্দ্বের দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে বিপরীতার্থক অথবা বিরোধার্থক, অর্থাৎ যেখানে বৈরী বা বিরোধ তৈরি হয়। বিপরীতার্থক বা বিরোধার্থক দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে পরপরটি পূর্ব পদের বৈরী অর্থ প্রদান করে, যেমন ভালো মন্দ। তাহলে দ্বিতীয় পরপরটি মন্দ আর পূর্বপরটি হচ্ছে ভালো। এখন পরপরটি পূর্বপদের বিপরীত অর্থ প্রদান করেছে, সুতরাং এটা ব্যাস বাক্য হচ্ছে ভালো ও মন্দ। এরকম হতে পারে মরা বাচ্চা, মরা ও বাচ্চা, দা কুমড়া, দা ও কুমড়া, হ্রাস বৃদ্ধি, হ্রাস ও বৃদ্ধি ইত্যাদি। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। পূর্বপদ এবং পরপদ একই অর্থ বা প্রায় একই অর্থ প্রদান করলে তাকে সমার্থক দ্বন্দ্ব বলা হয়। যেমন অত্যাচার, অবিচার, অত্যাচার ও অবিচার, জনমানব, জন ও মানব। এরপরে যে শ্রেণী বিভাগে আমরা চলে যাব 4 নম্বর যেটি, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক মানে হচ্ছে যে বিভক্তি লোপ পাচ্ছে না। তো আমরা জানি যে বাংলা ভাষার বিভক্তি রয়েছে। বিভক্তিটা হচ্ছে কি, যে
এক ধরনের বর্ণ বা বর্ণ সমষ্টি যেটা শব্দের সাথে যুক্ত হয়ে পদ তৈরি করে, অর্থাৎ একটি শব্দকে বাক্যে ব্যবহার উপযোগী তৈরি করার জন্য যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয় এবং কোনো ধাতুকে সেই ক্রিয়াপদ তৈরি করতে কার সাথে যুক্ত করা হয়। এটাই হচ্ছে বিভক্তি। এবং বিভক্তি হচ্ছে দুই প্রকার, শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তির মাধ্যমে আমরা শব্দকে সাথে যোগ করে পদের তৈরি করা হয়, আর ক্রিয়া বিভক্তি ধাতুর সাথে যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি করা হয়। অলুক দ্বন্দ্ব হচ্ছে যে সমাসের সমস্ত পদে সমস্যমান পদগুলোর বিভক্তির লোপ হয় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে। অর্থাৎ এখানে সাধারণত যেটা সপ্তমী বিভক্তির বিষয়টি আসে, অর্থাৎ সপ্তমী বিভক্তিটা লোপ পায় না, সেটাই হচ্ছে অলুক দ্বন্দ্ব। যেমন দুধে ভাতে, দুধেও ভাতে, পথে ঘাটে, পথে ও ঘাটে, পথে প্রান্তরে, পথে ও প্রান্তরে, বনে বাদারে, বনে ও বাদারে, সাপে নেউলে, সাপেও নেউলে, হাতে পায়ে, হাতে ও পায়ে। সুতরাং অলুক মানেই আমাদের সমাসের ক্ষেত্রে যে বিষয়টি মনে রাখতে হবে, যে অলুক মানে হচ্ছে যেখানে ব্যাসবাক্যের যে বিভক্তি রয়েছে সেটা সমস্ত পদে লোপ পাচ্ছে না, সেই বিষয়টি। সেটা যে কোনো প্রকারভেদের ক্ষেত্রে অলুক কথাটাই হচ্ছে যে যেখানে বিভক্তি লোপ হচ্ছে না। সুতরাং আমরা অলুক দ্বন্দ্বের যে কথাগুলো আমি বললাম সেটা এখন আমি এখানে দেখাচ্ছি। অলুক কথাটি হচ্ছে যে লোপ না পাওয়া। সুতরাং দুধে ভাতে, দুধে ও ভাতে এই যে বিভক্তি সেটা সমস্ত পদে লোপ পেল না। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে একশেষ দ্বন্দ্ব। সমস্ত পদটি সমস্যমান পদগুলোর মধ্য থেকে মাত্র একটি পদে শেষ হয়, যেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। অর্থাৎ সমাসবদ্ধ পদটিকে তৈরি করার জন্য যে সমস্যমান পদ রয়েছে সেই সমস্যমান পদগুলোর একটির মাধ্যমে পুরো সমস্ত পদটি তৈরি করা হচ্ছে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখাচ্ছি। একশেষ মানে একটি পদে সেটি শেষ হচ্ছে। এখানে আমরা সমাসবদ্ধ পদটি তৈরি করার জন্য বা সমস্ত পদটি তৈরি করার জন্য আমরা হচ্ছে সে, তুমি ও আমি, এবং এই ব্যাসবাক্যের আমিতেই কিন্তু আমরা তৈরি হয়ে গেল, সে বা তুমিতে তৈরি হলো না।
সুতরাং এই একটি শব্দেই শেষ হয়েছে, সেজন্য বলা হয় একশেষ দ্বন্দ্ব। তোমরা হতে পারে, যেমন যদি আমরা বলি তোমরা, সে ও তুমি, তো তোমরা তৈরি করার জন্য আমাকে তুমির মধ্যে, তুমিতেই আমি শেষ করলাম, তুমি থেকে আমরা তোমরা তৈরি করলাম। এরপরে আমরা চলে যাব ইত্যাদি অর্থক দ্বন্দ্ব। এই যে আমি আবার বলি যে প্রকারভেদের যে বিষয়টি, ইত্যাদি অর্থক, একশেষ, বহুপদী, এগুলো তোমাদের পরীক্ষায় না লিখলেও হবে, শুধু দ্বন্দ্ব সমাস পরীক্ষায় লিখে আসলেই হবে। আর ব্যাস বাক্যটি তোমাদের নির্ণয় করতে হবে। সুতরাং বিষয়টি ভালো করে রপ্ত করার জন্য আমি প্রত্যেকটা শ্রেণী বিভাগ আলোচনা করছি। ইত্যাদি অর্থক দ্বন্দ্ব সহচর শব্দের যে সমাস হয় তাকে ইত্যাদি অর্থক দ্বন্দ্ব বলা হয়। সহচর মানে সাথী বলতে, যেমন লেনদেন, লেন ও দেন, শ্বাস প্রশ্বাস, শ্বাস ও প্রশ্বাস ইত্যাদি। এরপরে যে বিষয়টি, সেটা আমরা যাচ্ছি যে বহুপদী দ্বন্দ্ব, তিন বা তার অধিক পদ মিলে যে সমাস, সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। যেমন সাহেব, বিবি, গোলাম। তখন আমরা আসলে সমাসের মূল সংজ্ঞাত হচ্ছে দুই বা ততোধিক পদের মিলন। সুতরাং এখানে সমস্ত পদের ক্ষেত্রে আমরা সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের দুটি পদের সংখ্যাই বেশি, সেজন্য আমরা পূর্বপদ এবং পরপদ হিসাবেই সমাসটাকে শিখে থাকি, কিন্তু সেই প্রাথমিক সংজ্ঞা অনুসারে সেটা কিন্তু দুইয়ের অধিক পদও হতে পারে। সুতরাং বহুপদী দ্বন্দ্ব হচ্ছে তিন বা তার অধিক পদ মিলে যে সমাস, তাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব। যেমন আমি যদি বলি সাহেব, বিবি, গোলাম, তাহলে এখানে কিন্তু পূর্বপদ, পরপদ এবং মাঝখানে একটি পদ রয়েছে, সেই বিষয়টি। তো ব্যাস বাক্য হবে সাহেব, বিবি ও গোলাম। এরকম হতে পারে আবাল, বৃদ্ধ, বনিতা। আবাল, বৃদ্ধ ও বনিতা।
এরপরে যে শ্রেণী বিভাগ সেটি হচ্ছে বিশেষ্য পদের দ্বন্দ্ব। উভয় পদ বিশেষ্য হলে তাকে বিশেষ্য পদের দ্বন্দ্ব বলা হয়। যেমন রক্ত মাংস, সৈন্য সামন্ত, সৈন্য ও সামন্ত। বিশেষ্য পদের দ্বন্দ্ব হচ্ছে যে পূর্বপদ এবং পরপদ দুটোই যদি বিশেষ হয়, যেটি বললাম রক্ত মাংস এখানে রক্ত বিশেষ্য, মাংস ও বিশেষ্য এভাবে হতে পারে সৈন্য সামন্ত, সৈন্য ও সামন্ত। বিশেষণ পদের দ্বন্দ্ব যদি দুটি পদে পূর্বপদ এবং পরপদ যদি বিশেষণ হয় তখন তাকে বিশেষণ পদের দ্বন্দ্ব বলা হয়। যেমন ভালো মন্দ, আসল ও নকল। সুতরাং দ্বন্দ্বটা যে দ্বন্দ্ব সমাস কিভাবে হতে পারে সেই ধারণাটা আমাদের মনে রাখা উচিত। আসল নকল, আসল বিশেষণ, নকল ও বিশেষণ। সুতরাং আমরা বলতে পারি বিশেষণ পদের দ্বন্দ্ব। আরেকটি বিষয় যে সমাস শেখার ক্ষেত্রে আমরা বিক্ষিপ্তভাবে না শিখে, যদি ভালোভাবে না শিখে আমরা যদি আংশিকভাবে শিখি তো সে বিষয়টা কিন্তু আমাদের সব সময় আংশিক রপ্ত হবে। যেমন একটি বিষয় আমরা সেই ছোটবেলা থেকে সমাজ শিখতেছি, কিন্তু কেন জানি আমরা সমাজ শেখার জন্য আবার বইটা পড়তে হচ্ছে। কেন পড়তে হচ্ছে আমি বুঝতেছি না, কারণ আমরা সমাজ তো সেই 6-7 থেকে আমরা শুরু করছি, তারপর আমাদের আবার কেন শিখতে হচ্ছে। তো সেই কথাটি মনে রেখে আমি চাচ্ছি যে একদম সামগ্রিক আলোচনার মাধ্যমে যেন আমরা বিষয়টি শিখি, তো যেন একবার শেখার পরে আবার বারবার যেন আমাদের বিষয়টি পড়তে না হয়, সেই জন্য আমি একদম ডিটেলস শিখাচ্ছি। সুতরাং সমাসের হয়তো আমার দুই তিনটি ক্লাস নিতে হতে পারে। তো যাই হোক, আজকে আমি আমার ক্লাসটি 40 মিনিটের মধ্যে, যেটা নিয়ম যে পড়াশোনার ক্ষেত্রে আমি মনে করি একটি ক্লাস 40 কি 50 মিনিট হতে পারে, সুতরাং এর বেশি সময় আমি নেব না। তো 2-3টি বা
চারটি ক্লাসের মাধ্যমে আমি পুরো সমাজটি শেখাবো, যাতে করে আমাদের বারবার শিখতে না হয়, যেন একবার শিখে আমরা মোটামুটি পুরোপুরিভাবে আয়ত্ত করতে পারি, যে আমরা সমাজটা শিখেছি। বারবার যেন আমাদের বইয়ের কাছে বারবার ফিরে যেতে না হয়, যে আমরা পরীক্ষা আসলো দেখা যাচ্ছে সমাজটা শুধু চাকরির পরীক্ষার ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ক্লাস ছাড়া অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও দরকার হয় সেই বিষয়টি। তো যাই হোক, এখন আমরা যাব সর্বনাম পদের দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ উভয় পদ সর্বনাম, সাধারণত পদগুলো অবিকৃত থাকে, তাকে সর্বনাম পদের দ্বন্দ্ব বলা হয়। অর্থাৎ দুটো পূর্বপদ এবং পরপদ যখন দুটোই সর্বনাম হয়, সেটা হচ্ছে সর্বনাম পদের দ্বন্দ্ব। যেমন যথা, তথা, যথা ও তথা। যথাও হচ্ছে সর্বনাম, তথাও হচ্ছে সর্বনাম। যাতা, যা ও তা ইত্যাদি। এরপরে যেটি হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস। সমস্ত পদের পূর্বপদ এবং পরপদ ক্রিয়া হলে তাকে ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস বলা হয়। যেমন দেওয়া, নেওয়া, দেওয়া ও নেওয়া, দেখাশোনা, দেখা ও শোনা। পূর্বপদ দেখা ও শোনা। পূর্বপদটিও ক্রিয়া, পরপদটি হচ্ছে ক্রিয়া। সংখ্যাবাচক দ্বন্দ্ব সমস্ত পদের পূর্বপদ এবং পরপদ সংখ্যা নির্দেশ করলে এবং উভয় পদের সংখ্যাবাচক শব্দ অবিকৃত থাকলে তাকে সংখ্যাবাচক দ্বন্দ্ব বলা হয়। যেমন 7, 17, 7 ও 17, 10, 12,
10 ও 12 ইত্যাদি। তো আজকে আমি এ পর্যন্ত এই ক্লাসটি সীমাবদ্ধ রাখব। যেহেতু আমি বলেছিলাম যে 40 বা 50 মিনিট আমি ক্লাসটি নেব। আবার সেই কথাটি বলি যে সমাজটা আমাদের বিস্তারিত শিখতে হবে একটু সময় নিয়ে, কারণ আমরা সেই ছোটবেলা থেকেই সমাজ শিখছি। তো এত শেখার পরেও আমাদের কেন আবার বিভিন্ন পরীক্ষা বা আবার কেন বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যখন আসে তখন আমাদের নতুন করে কেন পড়তে হবে, এই বিষয়টি লক্ষ্য করেই আমি এই উদ্যোগটি নিয়েছি যে আমরা বিস্তারিতভাবে শিখব। সেই অঙ্কের মতো করে যে সূত্রগুলো ভালোভাবে শিখব, আবার সেই ব্যবহারিক অনুশীলনের বিষয়টা আমরা বারবার অনুশীলন করে আয়ত্ত করব, যাতে করে আমরা সমাজটিকে পুরোপুরি রপ্ত করতে পারি। তো আজকে আর নয়, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।